দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। উপকূলে আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগ। মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 10 এবং চট্টগ্রাম ও কক্সবাজারে 9 নম্বর মহাবিপদ সংকেত, জলোচ্ছ্বাসের আশঙ্কা। দাম কমায় ধান সরবরাহ কমে গেছে আশুগঞ্জের মোকামে, প্রভাব পড়ছে বাজারে। দরপতনের জন্য সিন্ডিকেটকে দায়ী করছেন কৃষকরা। এবার বিস্তারিত। বঙ্গোপসাগরে প্রবল ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগ দেশের উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে। মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 10 এবং চট্টগ্রাম ও কক্সবাজারে 9 নম্বর মহাবিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় স্বাভাবিকের চেয়ে 8 থেকে 12 ফুট উঁচু জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন আনোয়ার হোসেন। রেমাল এখন উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং আমার পেছনে যে লুপ দেখা যাচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি খুব স্পষ্ট যে এটি বাংলাদেশ উপকূল থেকে খুব কাছেই চলে এসেছে এবং এটা প্রায় আবহাওয়া অধিদপ্তরের যে হিসেব তাতে করে বাংলাদেশ উপকূল থেকে প্রায় গড়ে 200 কিলোমিটার দূরে অবস্থান করছে এবং এটি আজকে সন্ধ্যা নাগাদ, সন্ধ্যা 6টা থেকে রাত 10টা, অর্থাৎ এই সময়ের মধ্যে এটার উপকূল অতিক্রম শুরু করবে এবং উপকূল অতিক্রম বলতে আসলে আবহাওয়া অধিদপ্তর যেটা বোঝায় যে মূল কেন্দ্র অতিক্রম করবে, যেটি বলা হচ্ছে যে সুন্দরবন থেকে পশ্চিমবঙ্গের সাগর দিঘি থেকে এদিকে বাংলাদেশের মোংলা এবং পাশে খেপুপাড়া, এই পুরো অংশ জুড়ে আসলে এটির মূল কেন্দ্র যাবে। আমরা যদি উইন্ডিতে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এটির অবস্থান, এরই মধ্যে কিন্তু একটি চোখ তৈরি হয়েছে এবং আবহাওয়া অধিদপ্তর যেটা বলছে যে এই চোখ তৈরি হওয়া মানে ঘূর্ণিঝড়টি আরও বিধ্বংসী হওয়া, অর্থাৎ সে তার প্রবল শক্তি নিয়ে আসলে বাংলাদেশ উপকূল অতিক্রম করবে। রাত 12টার দিকে জোয়ার থাকবে, তো সন্ধ্যা 6টার দিকে ভাটা থাকবে। তো ওনারা আসলে জোয়ারকে ক্যালকুলেশন করেই বলেছে 8 থেকে 12 ফুট জলোচ্ছ্বাস হতে পারে। তো এটি যদি সন্ধ্যা 6টা থেকে রাত 10টার মধ্যে অতিক্রম করে তাহলে আমরা আসলে ভাটা পাবো, সেক্ষেত্রে জলোচ্ছ্বাসের পরিমাণটা আসলে কিছুটা কমে যেতে পারে। আর যদি শেষ মুহূর্তে সাইক্লোন অনেক সময় আর একটু স্লো হতে পারে বা আর একটু দ্রুত আসলে আঘাত করতে পারে এর বডিলি মুভমেন্ট, সেক্ষেত্রে যদি এটা রাত 12টা নাগাদ অতিক্রম শুরু করে তাহলে কিন্তু আসলে পূর্ণাঙ্গ জলোচ্ছ্বাসের যে বিষয়টা বলা হয়েছে 8 থেকে 12 ফুট সেই জলোচ্ছ্বাস আমরা পাবো। আমরা যদি ভারতীয় আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ফোরকাস্ট ট্র্যাকের দিকে তাকাই, শেষ মুহূর্তে বাংলাদেশ উপকূলে আঘাত করার ঠিক শেষ মুহূর্তে আরও শক্তি অর্জন করবে, অর্থাৎ প্রায় ঘন্টায় 135 কিলোমিটার বেগে এটির বাতাস থাকতে পারে সে সময় এবং পরবর্তীতে বাংলাদেশের ভেতরেও সে ঘূর্ণিঝড় আকারে দুর্বল হয়ে কিছুটা ঘূর্ণিঝড় আকারে 27 তারিখে সে অবস্থান করবে এবং পরবর্তীতে গভীর নিম্নচাপ আকারে অবস্থান করবে। বাংলাদেশের ভেতরে যখন অবস্থান করবে তখন আসলে এখানে প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা বলছেন, প্রচুর বাতাস হওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে এবং পার্বত্য এলাকাগুলোতে ভূমিধস হওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে এবং এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়া এটা আগামীকাল সারাদিন পর্যন্ত আসলে চলতে থাকবে এবং এরই মধ্যে সাগর উত্তাল হয়ে গিয়েছে। ঘূর্ণিঝড়ের অগ্রবর্তী যেই অংশ সেই অগ্রবর্তী অংশের মেঘ এরই মধ্যে বাংলাদেশের উপকূলে প্রবেশ করা শুরু করেছে, যে কারণে উপকূলবর্তী এলাকায় এরই মধ্যে বৃষ্টি এবং ঝোড়ো বাতাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে দেখা দিয়েছে বৈরী আবহাওয়া। বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইছে বিভিন্ন জেলায়। বিভিন্ন সাইক্লোন শেল্টারে আশ্রয় নিচ্ছেন মানুষ। ডেস্ক রিপোর্ট। উত্তাল পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর ও বিভিন্ন নদ নদী, বইছে ঝোড়ো বাতাস। বৈরী এই আবহাওয়ায় সাগর উপকূল থেকে বনকে বাড়ি আনতে গিয়ে পটুয়াখালীর কলাপাড়ার কাউয়ারচর এলাকায় জোয়ারের তোরে ভেসে যান শরীফ। পরে 2 ঘন্টার চেষ্টায় তার মরদেহ উদ্ধার করেছে কুয়াকাটা নৌপুলিশ। এদিকে জেলার রাঙ্গাবালী, গলাচিপা, মির্জাগঞ্জ ও কলাপাড়ায় বেড়িবাঁধের বাইরের অংশের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। পানি ঢুকে পড়েছে শহরেও। পায়রা বন্দরের সব কার্যক্রম বন্ধ রেখে নৌযানগুলোকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। আমরা ভয়ে ট্রলার উপরে উড়ে এলাইছি, সিগন্যালও দিয়ে বার্তা আছে, বাতাসের আবহাওয়া পুরা খারাপ। দুর্যোগের কারণে আবার পরিস্থিতি খারাপের কারণে এখন লঞ্চ, ফেরি, ট্রলার কিছু চলে না। এখন আমরা খুব ফেরিঘাট বিপদে পড়ে আছি। বৃষ্টি ও দমকা হাওয়া বইছে ভোলায়, উত্তাল হয়ে উঠেছে মেঘনা। এরই মধ্যে ঢালচর ও কুকরিমুকরি সহ বিভিন্ন চরাঞ্চলে নদীর পানি স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ফুট বেড়েছে। প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা। আশ্রয় কেন্দ্রগুলোতে ঠাঁই নিচ্ছেন দুর্গত এলাকার মানুষ।
আইছি স্কুলের মধ্যে আইছে এটা কি করবো তা জানি না আশ্রয় কেন্দ্রে পাইয়ে এখানে এসে আমরা আর কি জানলে আর কি বাদ 10 নম্বর বিভক্ত দিয়ে দিচ্ছেন, যার কারণে আমাদের এই সাইক্লোন শেল্টারটি সম্পূর্ণভাবে এদের জন্য উন্মুক্ত করে রাখা হয়েছে। এই মুহূর্তে 734টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা আছে এবং এখানে আজকে আমাদের কাছে সংবাদ এসেছে যে লোকজন উঠতে শুরু করেছে। এখন পর্যন্ত যেটা জানা গেছে যে প্রায় 10,000-এর কাছাকাছি লোকজন আশ্রয় কেন্দ্রে উঠেছে। নদ নদীর পানি কিছুটা বেড়েছে নোয়াখালীর হাতিয়ার উপকূলীয় এলাকায়। মেঘনা ও ডাকাতিয়া নদীর পানি বাড়ার সাথে সাথে বাতাসের তীব্রতা বেড়েছে চাঁদপুরে। পানি বেড়ে প্লাবিত হয়েছে সাতক্ষীরা নদী তীরের বিভিন্ন এলাকা। বরগুনার পায়রা ও বিষখালী নদীতে 14টি খেয়া পারাপার বন্ধ রাখা হয়েছে। আমি লক্ষ্মীপুর, আমার থানা রায়পুর, ওখান থেকে আসছে আর কি এখানে সিএনজি নিয়ে আসলে দেখি লঞ্চ নাই। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গতকাল রাত 12টার পর থেকে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে সুন্দরবনের নদ নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। প্লাবিত হয়েছে বিভিন্ন দর্শনীয় স্থান। এতে মোংলা নদীর দুপারে আটকা পড়েছে শত শত যাত্রী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বন্দর এলাকায় হিরন পয়েন্ট ও খুলনায় পৃথক 3টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে পৃথক মেডিকেল টিম। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে মংলা বন্দরের সব দেশি বিদেশি বাণিজ্যিক জাহাজসহ অভ্যন্তরীণ রুটের নৌযানগুলো। বন্ধ রয়েছে বন্দরের সব কার্যক্রম। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। দর্শক, কিছুক্ষণ আগে খুলনা, পটুয়াখালী, ভোলা, মোংলা ও কক্সবাজার থেকে ঝড়ের প্রভাব সম্পর্কে জানিয়েছেন আমাদের সহকর্মীরা। রেমালের প্রভাবে কিন্তু আবহাওয়া বৈরী হতে শুরু করেছে। বিকেলের পর থেকে কিন্তু খুলনা উপকূলে অর্থাৎ খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট অঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, সেই সাথে কিন্তু দমকা হাওয়াও রয়েছে। আবহাওয়া অফিসের সাথে সর্বশেষ আমাদের কথা হয়েছে এবং আবহাওয়া অফিস জানিয়েছে যে স্থানীয় নৌবন্দরগুলোর জন্য 4 নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে। ফলে কিন্তু নদীবন্দরগুলোতে কোনো প্রকার যান চলাচল করছে না, সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে মোংলা সমুদ্র বন্দরে কিন্তু 10 নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে এবং মোংলা সমুদ্র বন্দর থেকে 6টি জাহাজকে বহির্নোঙরে পাঠানো হয়েছে নিরাপত্তার জন্য। আর যদি জনগণের নিরাপত্তার কথা বলি তাহলে কিন্তু খুলনার 604টি আশ্রয় কেন্দ্র সহ সাতক্ষীরার 87টি আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে জনগণের জন্য এবং জনগণকে কিন্তু আহ্বান করা হচ্ছে যে তারা যেন আশ্রয় কেন্দ্রে আসেন। এই ক্ষেত্রে আবহাওয়া অফিস যেটা বলেছে যে সন্ধ্যা 6টার পর থেকে পরবর্তী 4 ঘন্টার মধ্যে ঝড় এই অঞ্চল অতিক্রম করতে পারে। ইতিমধ্যে জোয়ারের পানি কিন্তু কিছুটা বেড়েছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে নদ নদীর পানি যে বৃদ্ধি পেয়েছে এবং অস্বাভাবিক জোয়ারের সৃষ্টি হয়েছে, এর প্রভাবে কিন্তু একজনের মৃত্যু হয়েছে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় শরীফ নামে যে যুবকের মৃত্যু হয়েছে, তিনি কিন্তু সকালে কাউয়ারচর এলাকায় তার বোনকে বাড়ি আনতে গিয়েছিল বৈরী আবহাওয়া মোকাবেলার জন্য, কিন্তু বোনকে ফিরিয়ে আনতে গিয়ে তিনি কিন্তু লাশ হয়ে ফিরেছেন। আজ বেলা 12টার দিকে কাউয়ারচর থেকে ধুলাশ্বর ইউনিয়নে ফেরার পথে একটি খাল পার হতে গিয়ে তিনি কিন্তু জোয়ারের পানিতে ভেসে যান এবং এই ঘটনার 2 ঘন্টা পরে বেলা 4টার দিকে তার লাশ উদ্ধার করে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে এখন কিন্তু পানি বিভিন্ন নদ নদীর পানি বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এর ফলে কিন্তু ফসলের জমি এবং মাছের ঘের কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় পড়তে শুরু করেছে। বিকাল গড়িয়ে সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে বাতাসের গতিবেগ ক্রমেই বাড়ছে। আমি এখন দাঁড়িয়ে আছি ভোলা সদর উপজেলার ইলিশা মেঘনা নদীর তীরে। এই মেঘনা নদীর পানি এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বড় বড় ঢেউ নদীর তীরে আশ্রে পড়ছে। এখানের যেই সব এলাকার যেসব মাছ ধরা জেলে নৌকাগুলি রয়েছে তারা ইতিমধ্যে নিরাপদে আশ্রয় নিয়েছে। মংলা বন্দরে থাকা যে সকল অবস্থানগত বাণিজ্যিক জাহাজ রয়েছে পণ্যবাহী, সে সকল জাহাজকে কিন্তু মংলা বন্দরের পশুর চ্যানেল থেকে নিরাপদে সমুদ্রের দিকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে জাহাজগুলো সরে গেছে। এছাড়া বন্দর চ্যানেলে যে সকল অভ্যন্তরীণ নৌযান ছিল, পণ্যবাহী নৌযান এবং খালি যে সকল নৌযান ছিল, সেই সকল নৌযানকে কিন্তু এই চ্যানেল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে মংলা বন্দর কর্তৃপক্ষের যে সকল কর্মকর্তা এবং কর্মচারীদের আছে তাদের ছুটি বাতিল করা হয়েছে। এদিকে আজ যে দুপুরে যে জোয়ার হয়েছিল সেই জোয়ারে কিন্তু সুন্দরবন সহ মংলা পশুর নদী এবং আশপাশের নদ নদীর পানি স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 ফুট বৃদ্ধি পেয়েছে। দেখতেই পাচ্ছেন সমুদ্র সৈকত অনেকটা ফাঁকা। দুপুরের পরেও কিন্তু এখানে পর্যটকে ভরপুর ছিল, কিন্তু দুপুরের পর থেকে টানা বৃষ্টি এবং বাতাসের গতিবেগ বাড়ার কারণে বর্তমানে অনেকটা পর্যটক শূন্য সমুদ্র সৈকতের সবকটি পয়েন্ট এবং একটু
একটু আগেই জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান সৈকত এলাকা পরিদর্শন করে গেছেন। তার নির্দেশনার পরে কিন্তু এখানকার ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস এবং বিচ কর্মীরা পর্যটকদের সমুদ্র সৈকতে নামতে দিচ্ছেন না এবং যারা ছিল তাদেরকেও তুলে দেওয়া হয়েছে। এবার চট্টগ্রাম বিভাগের সংবাদ কর্ণফুলীর তীরে। ঘূর্ণিঝড়ের ক্ষতি এড়াতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বন্দর নগরী চট্টগ্রামে। বন্ধ করা হয়েছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। শাহ আমানত বিমানবন্দরেও বিমান ওঠানামা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। নাজমুল সাদেকের রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি কমাতে ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরের নিজস্ব অ্যালার্ট 4 জারি করা হয়েছে। বন্দর জেটি এবং বহির্নোঙরে পণ্য উঠানো নামানো ও সব ধরনের খালাস কার্যক্রম বন্ধ করা হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের গতিবিধি পর্যবেক্ষণ করা সহ সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় জরুরি বৈঠক করেছে বন্দর কর্তৃপক্ষ। দুর্যোগের সময় বা ইমার্জেন্সির সময় উইল নট থিঙ্ক দ্যাট আই এম ফ্রম সিপি এন্ড হি ইজ ফ্রম দি ডিফারেন্ট অর্গানাইজেশন। দিন শেষে আমাদের একটাই পরিচয়, আপনার রাষ্ট্রের এবং রাষ্ট্রের এই দুর্যোগ রাষ্ট্রের, সুতরাং রাষ্ট্রীয়ভাবে আমরা এই দুর্যোগ মোকাবেলা করবো ইনশাআল্লাহ। বন্দর ও বন্দর চ্যানেলের নিরাপত্তা নিশ্চিতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া বন্দর চ্যানেলের সব লাইটার জাহাজ শাহ আমানত সেতুর উজানে পাঠিয়ে দেওয়া হয়েছে। আনটিল দি ডিজাস্টার ইজ ওভার আমার ফোন নাম্বার সহ আমাদের সকল ফোন নাম্বার খোলা থাকবে এবং আমরা যে কোনো সময় ইনশাল্লাহ নিজেদেরকে এবং বন্দর সহ এলাকার জনগণকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য এবং আমাদের সম্পদ এবং জীবন রক্ষা করার জন্য আমরা প্রস্তুত থাকবো এবং সেভাবে অ্যাকশন নেব। রিমাল মোকাবেলায় জরুরি সভা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। সভায় ঘূর্ণিঝড়ের প্রভাবে তীব্র জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকায় উপকূলবর্তী এলাকা ও পাহাড়ি এলাকা থেকে লোকজনকে সরে যেতে মাইকিং করা হচ্ছে এবং 785টি আশ্রয় কেন্দ্র ছাড়াও 1140টি বিদ্যালয় ও 9টি মুজিব কিল্লা আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে জানায় জেলা প্রশাসন। মেডিকেল টিম ও ফায়ার সার্ভিস কর্মীরাও মাঠে রয়েছে। যাতে পাহাড়ের পাদদেশে কেউ যাতে না থাকে সবাইকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে। যদি কেউ সরতে না চায় তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিয়ে হলো এদেরকে এখানে সরাতে হবে। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর 12টা থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে। নাজমুল সাদেকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামের বায়েজিদ আরিফিন নগর এলাকার পাহাড়ের পাদদেশ থেকে ঝড় বৃষ্টিতে ভূমিধসের আশঙ্কার খবর জানাচ্ছেন স্টাফ রিপোর্টার নাজমুল সাদেকি। জানিয়েছে যে কোনো সময় পরিস্থিতি পরিবর্তন হতে পারে এবং ভারী বৃষ্টিপাত হতে পারে, তাতে পাহাড় ধসে শঙ্কার কথা জানিয়েছেন তারা। এবং আমরা প্রতিবারই দেখেছি যে পাহাড় ধসে প্রতি বছরই কোনো না কোনো মানুষজনের মৃত্যু হয়। এবারও কিন্তু সেটি সম্ভাবনা রয়েছে এবং সেটি যাতে না হয় পাহাড় থেকে সবাইকে সরে যেতে বলছে কিন্তু প্রশাসন। এবং আমরা কিন্তু সেটি কর্ণপাত করতে দেখছি না কাউকে। যারা পাহাড়ে বসবাস করছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে এখনও পাহাড়ে অবস্থান করছেন। আমার পেছনে যে পাহাড়টি দেখা যাচ্ছে একদম চূড়ায় এটি ঘর রয়েছে, সরে যায়নি কিন্তু। এরকম অসংখ্য বসতি রয়েছে, প্রায় কয়েক হাজার, যারা অবৈধভাবে পাহাড়ে বসবাস করছেন, ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন। তাদেরকে আসলে সরে যাওয়া ছাড়া আসলে তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না বলছে সিটি কর্পোরেশনের মেয়র এবং প্রশাসন। তারা তাদেরকে অবশ্যই সরে যেতে হবে। যারা নিজেরা সরে না যাবেন তাদেরকে জোর করে সরানো হবে বলে তারা বলছেন। কিন্তু আসলে প্রাণহানি হওয়ার যে ঘটনা ঘটবে সেটি ঘটার আগে যাতে সেটি হয় সেটি আসলে সচেতন মানুষ যারা তারা চাইছেন। দাম কমায় ধান সরবরাহ কমে গেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামে। ধানের দরপতনের জন্য মোকামের সিন্ডিকেটকে দায়ী করছেন কৃষকরা। ধানের দাম কমার প্রভাব পড়েছে জেলার চালের বাজারে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আশেক মান্নান হিমেলের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ধানের মোকাম। দেশের অন্যতম বৃহৎ এই মোকামে প্রতিদিন বেচাকেনা হয় হাজার হাজার মন ধান। কিশোরগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ ও জামালপুর সহ হাওর অঞ্চলের ধান নদীপথে আসে এই মোকামে। দূর দূরান্ত থেকে ধান নিয়ে আসা কৃষক ও ব্যাপারীরা জানান, মোকামে প্রতিমন মোটা ধান বিক্রি হচ্ছে 800 থেকে 900 টাকা এবং চিকুন ধান 900 থেকে 1050 টাকা দরে। এতে উৎপাদন খরচ উঠছে না তাদের। দাম কমায় ধান আসা কমে গেছে মোকামে। ধানের দর পতনের জন্য সিন্ডিকেটকে দায়ী করছেন তারা। 900 950 টাকা খরচ হয়েছে, 700 750 800 টাকা বিক্রি করতে হয়। তখন আমরা ধান ফলায় কি করবো? কৃষক আমরা মরা। ধানের দর তো কম, এই হিসেবে গৃহস্থে ধান কম ছাড়তেছে। কিছুদিন পর হয়তো বাজার বাড়বো, গৃহস্থে ধান ছাড়বে। সরকার যে একটু রেট দিচ্ছে আর একটু রেট বাড়া দিলে গৃহস্থে রেটটা একটু পাওয়া গেল। তবে পাইকাররা জানান, নতুন ধান মোকামে আসায় দর কিছুটা কমেছে। এখানে সিন্ডিকেটের কোনো অস্তিত্ব নেই।
এবার ধান নষ্ট না হওয়ায় বেশি লাভের আশায় মজুত করে রেখেছেন কৃষকরা। ধান পরিমাণ বেশি হওয়ার কারণে ধানের দরটা কম, যে কৃষক যেভাবে টাকা খরচ করে ধান ফলাইছে জমিতে, কিন্তু সে অনুযায়ী ধানের দরটা একটু কম। কৃষকে বলতেছে যে আরো আরতদার এরপর বয়লার পার্টি ডায়ার পার্টি তারা সিন্ডিকেট দিচ্ছে, আসলে কোনো সিন্ডিকেট নাই। সিন্ডিকেটের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখানে সিন্ডিকেটের যে বিষয়গুলি আপনারা তুলে ধরেছেন সেগুলি আমরা নজরদারিতে রেখেছি। আমাদের তথ্য অনুযায়ী এখানে কোনো ওইরকম সিন্ডিকেট নেই, তবে তারপরেও আমরা যাচাই বাছাই করে দেখবো, আমরা তদারকি আরো বৃদ্ধি করব। আশুগঞ্জ মোকামে ধানের দাম কমায় এর প্রভাব পড়েছে জেলার চালের বাজারে। সবচেয়ে বড় চালের বাজার আনন্দবাজারে 50 কেজি মোটা চালের বস্তা 200 টাকা কমে বিক্রি হচ্ছে 1700 টাকায়। চিকন চালের বস্তা প্রতি কমেছে 150 টাকা, বর্তমানে বিক্রি হচ্ছে 2650 টাকায়। পর্যাপ্ত চাল আমদানি আছে, আর বর্তমানে নতুন চাল যে আমদানি হয়েছে আমদানি চালের মধ্যে প্রত্যেক বস্তার মধ্যে 200-300 টাকা করে কম বর্তমানে। চাউল কাছে একদম নাই, আমরা বসে আছে কোটির ভিতরে পাই যাবে, চাউলের দাম কমছে, বাজার ঘাটতি নেই। অন্যান্য বছর এই সময় আশুগঞ্জ মোকামে দিনে বেচা কেনা হতো 60 থেকে 70 হাজার মন ধান, বর্তমানে কমে দাঁড়িয়েছে 15 থেকে 20 হাজারে। মোকামে ধানের ন্যায্য মূল্য পাবেন প্রত্যাশা কৃষক ও ব্যাপারীদের। মাছরাঙা নিউজ ডেস্ক। ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর মেড্ডা শ্মশানঘাট থেকে সোহিলপুর ইউনিয়নের বাকাইল পর্যন্ত অভিযান চালিয়ে প্রায় অর্ধশত অবৈধ রিং জাল, কারেন্ট জাল ও মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। গতকাল বিকেলে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মোনাবর হোসেন। এ সময় 3 জনকে অবৈধ রিং জাল ব্যবহারের অপরাধে আটক করা হয়। পরে অপরাধ আর করবে না বলে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয় তাদের। জব্দ জাল শ্মশানঘাটের আগুনে পুড়িয়ে দেওয়া হয়। অন্য এলাকার খবর। 29 মে তৃতীয় দফার উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে 112টি উপজেলার ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। পাবনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে সকাল থেকে শহরের বাংলা বাজার, সোনাপট্টি সহ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে জনসংযোগ করেছেন সোহেল হাসান শাহিন। এ সময় তার সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুর্তজা সনি, যুগ্ম আহ্বায়ক শিবলি সাদিক সহ জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা। নরসিংদীর শিবপুরে প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। রায়পুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া নিহত হওয়ায় ওই উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে। মজুরি বৃদ্ধি ও শুল্ক প্রত্যাহার সহ 7 দফা দাবিতে রংপুরে সমাবেশ করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সকালে রংপুর টাউন হল মাঠে বৃহত্তর রংপুর অঞ্চলের বিড়ি শ্রমিকদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা শ্রমিকদের স্বার্থ রক্ষায় বিড়ির উপর কর প্রত্যাহার, মজুরি বৃদ্ধি, বিড়িকে কুটির শিল্প ঘোষণা, অবৈধ বিড়ি কারখানা বন্ধ সহ 7 দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। তারা অভিযোগ করেন, বিড়ি খাতকে ধ্বংস করতে বিদেশি বহুজাতিক কোম্পানিগুলো ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এর ফলে অবৈধ বিড়ি কারখানার সংখ্যা বাড়ছে, এতে রাজস্ব হারাচ্ছে সরকার। বিড়ি শ্রমিকদের বাঁচাতে শুল্ক কর প্রত্যাহার ও শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি জানান তারা। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার সুষ্ঠু বিচার, মূল পরিকল্পনাকারীদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। সকালে কালীগঞ্জে নিহত সংসদ সদস্যের বাসভবনের সামনে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে বক্তারা বলেন, এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। তাকে দেশে এনে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি হত্যার সাথে আরও যদি কেউ জড়িত থাকে তাদেরও আইনের আওতায় আনতে হবে। গত 12 মে কলকাতায় চিকিৎসার জন্য গিয়ে নিখোঁজ হয় আনোয়ারুল আজিম আনার। গত বুধবার তার মৃত্যুর খবর পাওয়া যায়। রাজবাড়ীতে বাণিজ্যিক স্বার্থে শিশুদের উপর যৌন নিপীড়ন ও পাচারের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে 66 জন শিশুর আঁকা ছবি প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে পাচারের ঝুঁকিতে থাকা শিশুদের অঙ্কিত চিত্রকর্ম নিয়ে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। বেলা 11টার দিকে রাজবাড়ী শিল্পকলা একাডেমির হল রুমে কর্মজীবী কল্যাণ সংস্থার আয়োজনে প্রধান অতিথি হিসেবে আর্ট ওয়ার্ক এক্সিবিশন উদ্বোধন করেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেকেএস এর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক রুবায়েত মোহাম্মদ ফেরদৌস।
স্বর্ণ পাওয়ার আশায় ঠাকুরগাঁওয়ের রানী সংকৈলের এক ইট ভাটায় দিনরাত মাটি খুঁড়েন হাজার হাজার মানুষ। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে এই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। ঠাকুরগাঁও প্রতিনিধি বদরুল ইসলাম বিপ্লবের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। রাত যত গভীর হয় মানুষের ভিড় ততই বাড়ে। সবাই মাটি খোঁড়ায় ব্যস্ত। টর্চ অথবা মোবাইলের লাইট জ্বালিয়ে কেউ কোদাল, কেউ খুন্তি, কেউ বা স্থানীয় কৃষি যন্ত্র, যার কাছে যা আছে তা নিয়ে নেমে পড়েছে মাটি খোঁড়ার এই মহাযজ্ঞে। কিন্তু কেন এমন করছেন? মাটি খুঁড়লেই মিলবে স্বর্ণ, এমন কথা ছড়িয়ে পড়ার পরেই ঠাকুরগাঁয়ের রানী সংকৈলের কাতিহার গ্রামে এমন মাটি খোঁড়াখুড়ি শুরু। এরপর ভাগ্য বদলের আশায় শত শত নারী পুরুষ নেমে পড়েন স্বর্ণের সন্ধানে। গত কয়েকদিন ধরে রাতভর চলে খোঁড়াখুড়ি। যদি পাই যাও তাহলে কম তোর শরীরটা যেটা লাগে তিয়াগ দইলা বেড়া দিক সম্পত্তি কি উড়বা আমার কি পয়সা খাবার আলাদা আমার বেটা টেটা খিলাছে। এবং তো আমার বাড়ির পাশে 7 জন পাইছে, এটা আমার চোখের দেখা। অনেকে বিক্রি করছে এবং আমার পাড়ার মধ্যে মোটামুটি 4টা মোটরসাইকেলও কিনছে। শুরুটা কিছুদিন আগে স্থানীয় এক ইটভাটায় খেলতে আসা বাবুল নামে এক কিশোর মাটি খুঁড়তে গিয়ে কয়েক খণ্ড স্বর্ণ পায়। তার কথা শুনে আরও কয়েকজন শিশু সেখানে গিয়ে মাটি খুঁড়ে কয়েক টুকরা স্বর্ণ পায়। এরপর এ খবর ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। 3.5 ভরি পাইছে দুপুর সকাল 10টার দিকে। আজকে পাইছে বিক্রি করে দিয়েছে রানীশঙ্কর বাজারে। কত টাকা বিক্রি করছে? 3,24,000। আমি সাথে ছিলাম যখন বিক্রি করে। আপনি খুঁড়তে যাননি? আমি খুঁড়তেছিলাম, পাই নাই। মাটি খুঁড়তে সবার হাতেই থাকে খুন্তি শাবল। কোনো গোলযোগ বাঁধলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ওই এলাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন। সার্বক্ষণিক খোঁজ খবর রাখছি এবং ওই স্থানটার প্রতি আমরা সবসময় অবজারভেশন আছে যাতে আইন শৃঙ্খলার কোনো অবনতি হয়। এখন শুধু রানী সংকৈলের বাসিন্দারাই নয়, স্বর্ণ পাওয়ার আশায় দিনরাত মাটি খোঁড়ার সুযোগ খুঁজছেন আশেপাশের এলাকার মানুষও। মাছরাঙা নিউজ ডেস্ক। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল সন্ধ্যায় পাবলিক হল মিলনায়তনে জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অসিত কুমার সরকার সজল, পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজ আহমেদ, পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান। রবীন্দ্র নজরুলের কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। উপকূল অতিক্রম করছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে 10 এবং চট্টগ্রাম ও কক্সবাজারে 9 নম্বর মহাবিপদ সংকেত, জলোচ্ছ্বাসের আশঙ্কা। দাম কমায় ধান সরবরাহ কমে গেছে। আশুগঞ্জের মোকামে প্রভাব পড়ছে বাজারে। দরপতনের জন্য সিন্ডিকেটকে দায়ী করছেন কৃষকরা। দেশের বিভিন্ন স্থানে চলছে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচার। প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।